নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প, উজান। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, উজান। লেখক সমরেশ বসু। শালারের খালি গান, ফুর্তি, গল্প, ঝগড়া নিকুচি করেছে তোর। ফুঁসতে ফুঁসতে ঘরের নিরালা কোণের অন্ধকার ছেড়ে প্রায় একটা খ্যাপা জানোয়ারের মতো এসে নারায়ণ বেমালুম দুই থাপ্পড় কষালে গাইয়ে বেচনের গালে। বেচনের সঙ্গে মস্ত আসরটাই হাঁ করে তাকিয়ে রইল খ্যাপা নারায়ণের দিকে। একে শনিবারের সন্ধ্যা, তাই কাল কারখানায় রবিবারের ছুটি। আসরের আর দোষটা কি? দোষ নারায়ণেরও বা কোথায়? একে লোকজনই সহ্য হয় না, তাই আবার গান বাজনা, ঢলাঢলি, হাসাহাসি। এই আধো অন্ধকারে নারায়ণকে একটা সাংঘাতিক কিছু মনে হয় না। মনে হয় যেন একটা ভূতে পাওয়া মানুষ। চোখে তার ক্ষিপ্ততা নেই, আছে অসহ্য চাপা যন্ত্রণার ছাপ। গোফজোড়া অনেকদিন কাটছাট না হওয়ায় অসমানভাবে ঝুলে পড়েছে। মুখের হাড় বেরিয়ে বাঁকাচোরা অনেকগুলি রেখা সুস্পষ্ট হয়ে তাকে একেবারে বুড়ো করে ফেলেছে এ বয়সেই। সে চাপা গলায় প্রায় টেনে টেনে আর্তনাদ করে উঠল, শালার জগতে লোকজন, গাড়ি ঘোড়া, কলকারখানা, গান, সোহাগ, আর কাহাতক সওয়া যায়। পঙ্গপালের জাত এ মানুষগুলো শালা একদিন সবার হয় না কেন? কেন হয় না? কিন্তু বেচনও ছেড়ে দিলে না। সে প্রায় লাফিয়ে উঠে সজোরে এক ঘুষি মারলে নারায়ণের মুখে। শালা, তবে যা না, সাধু হয়ে বনে বনে ঘোরগে, এখানে কেন? সবাই ভাবলে এক্ষুনি একটা মারামারি শুরু হয়ে যাবে, একটা শোরগোল উঠল সেরকমের। কিন্তু কিছুই হলো না, কারণ নারায়ণ একেবারে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল মুখে হাত দিয়ে। আসলে সে তো মারামারি করতে আসেনি, এসেছে আর চুপ করে থাকতে না পেরে। মানুষের কোনো কিছুই যে তার আর সহ্য হয় না। কোনো বন্ধুর দুটো কথা বলো, মেয়ে মানুষের একটু হাসি মশকরা বলো, ছাপনার একটু সোহাগ বলো, মায় কারখানায় কাজ, বস্তি, কিছুই তার ভালো লাগে না। মানুষের সমাজ তার কাছে বিষের মতো লাগে। অথচ সে একটা কাজের মানুষ। বনস্পতি ঘিয়ের কারখানায় সে কাজ করে। হাঁকে ডাকে, হাসিতে গানে সেও কিছু কম ছিল না। তবে হ্যাঁ, তখন তার বউ ছিল, 3টে ছেলে মেয়ে ছিল। আর বউটা ছিল যেমনি চেহারায় শক্ত, তেমনি মুখে কত কথা, ঝগড়া, হাসি, সোহাগ। 3টে ছেলে মেয়ে কাছে কাছে ঘুরত, যেন ধাড়ি শুয়োরের পায়ে পায়ে ফেরা বাচ্চাগুলোর মতো। সেগুলো বছর ভর ভুগল, পাকিয়ে পাকিয়ে গেল, তারপর মরল একটা একটা করে। আগে যেমন রাগলে নারায়ণ বলতো, তোরা মরলে আমার হাড়টা জুড়োয়, ঠিক তেমনি করে মরল। কিন্তু একে ঠিক হাড় জুড়োনো বলে কিনা সেটা ঠাউরে উঠতে পারল না সে। সেই থেকে মানুষই যেন তার কাছে বিষ হয়ে উঠল। মানুষকে সে ঘৃণা করে। গান বাজনা তো দূরের কথা, কোনো বউ স্বামীতে একরত্তি হাসতে দেখলে তার ঠ্যাঙাতে ইচ্ছে করে। আসলে এ সবই তার কাছে মিথ্যে, ভাড়ামি, শয়তানি। কে নারায়ণের নাম ধরে ডাকতেই সে আসরের সকলের দিকে তাকিয়ে দেখল। এর মধ্যে অনেকেই তার প্রাণের বন্ধু, বেচনও তাই। আর সকলেই তার দিকে করুণা ভরে তাকিয়ে আছে, যেন সে কেমন অসহায়, অস্বাভাবিক একটা জীব। ঝিবৌরা এমনভাবে তাকিয়ে আছে যেন মরদ নারায়ণের সব শোক পারলে এরা তখনই হরণ করে নিত। এতগুলো চোখকে তাকিয়ে থাকতে দেখে ঘৃণায়, যন্ত্রণায় রি রি করে উঠল তার গায়ের মধ্যে। এখনই হয়তো সবাই তাকে সান্ত্বনা দিতে আসবে, যেন কতই ভালোবাসে। পিচাস তাড়িতের মতো সে সেখান থেকে উঠে
ছুটে বেরিয়ে গেল, কিন্তু সর্বত্রই মানুষের ভিড়, হাসি, গান, কান্না, মারধর, হল্লা, যেন প্রেতের তাণ্ডব লীলা, জানোয়ারের সংসার। শেষটায় সে গেল বাবু সাহেব দীনদয়াল সাহুর কাছে তার ধাপার মাঠের কাজের জন্য। সে জানত বাবু সাহেব একজোড়া লোক খুঁজছে, স্বামী আর স্ত্রী। নারায়ণ জোর দিয়ে বলল সে একলাই সব কাজ করতে পারবে, তবু তার মাঠের কাজটা চাই। যতই অল্প পয়সা হোক, একটাই তো পেট, দুনিয়ায় সে কার ধার ধারে। দীনদয়াল ভারী অবাক হলেও কাজটা তাকেই দিয়ে দিল। পরদিন নারায়ণ তার খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে ইয়ার বন্ধুদের হাজার অনুরোধ উপরোধ ঠেলে অমন একটা ভালো কাজ ছেড়ে চলে গেল পূবের জনমানবহীন শূন্য মাঠে। শহর ছাড়িয়ে রেল লাইন, এপারে ময়লা বিশুদ্ধিকরণের যন্ত্রঘর, ওপারে 4টে বড় বড় পুকুর, তাতে চালান হয়ে যায় যন্ত্রের ভেতরের সব নির্দোষ শেষাংশটুকু। তারপরেই মাঠ, লোকে বলে ধাপা। তারপর তার পূর্ব সীমানায় একখানি মেটে ঘর, আর খানিক পূবে মিউনিসিপ্যালিটির সীমান্ত ধরে সুদীর্ঘ গভীর খাদ কাটা, কত গুলমোড় কুটে, খেজুর আর কুল গাছের ধান ক্ষেতের সীমানা, সেটাও পূবে আর উত্তর দক্ষিণে দিগন্ত বিস্তৃত। তার ওপারে ধুধু করে একটা গায়ের কালচে রেখা। দীনদয়াল সাহু এবার মাঠের ডাক নিয়েছে, উদ্দেশ্য তরকারি ও পুকুরে মাছের চাষ। চাষ বলতে বেগুন, কপি ইত্যাদি। এখানে এসে বিস্ময় ও আনন্দে নারায়ণ যেন মাতাল হয়ে উঠল। তার ছোট্ট ঘর, পাশে বিস্তৃত একটি মাত্র পিটুলি গাছ, তারপরে যেদিকে চাও শুধু মাঠ আর মাঠ, লোক নেই, জন নেই, নিঃশব্দ, বিস্তৃত, উদার, অসীম আকাশ। সেই শূন্যতাকে দুহাতে সাপটে ধরে সে যেন শিশুর মতো বিচিত্রভাবে হেসে উঠল। অসীমের মাঝে সে একান্ত হয়ে গেল, যেন নির্জনতার মধ্যে একটা ঝিঁঝির ডাকের মতো। কোনো ভিড় নেই, কোলাহল নেই, মানুষের সামান্যতম চিহ্নও নেই। এখানে শুধুই সে। নিঃশ্বাসের পর নিঃশ্বাসে বুকটা তার খালি হয়ে গেল। ঝড়ের পর এক মহাপ্রশান্তির শব্দহীন নিস্তব্ধতা। সেই শৈশবের কল্পনায় মনে হলো আকাশের অশরীরীরা এখানে এই ঘরের আনাচে কানাচে চলাফেরা করেন। আহা, জীবনটাকে যেন ফিরে পাওয়া গেল। হেমন্তকাল, নারায়ণের কাজ শুরু হয়ে যায়। অনেকখানি জায়গা জুড়ে প্রথমে আরম্ভ হয় বেগুন চারা বোনা, আরেকদিকে ফুলকপির। আরও খানিক দীর্ঘ জায়গা তৈরি করে রাখল বাঁধাকপির জন্য। পশ্চিম ঘেঁষে দিল গাজরের বীজ ছড়িয়ে, ঘরের পাশে করল বিলিতি বেগুনের ক্ষেত। কোনখান দিয়ে সময় কাটে নারায়ণ যেন চোখের পলকে ঠাউর পায় না। সেই ভোর থেকে কাজ শুরু হয়, দেখতে দেখতে বেলা হয়, তখন সে রান্না করে, খেয়ে খানিকক্ষণ খাটিয়াতে শুয়ে মুখে গামছা চাপা দিয়ে থাকে। তারপরেই আবার কাজ। সন্ধ্যা নেমে আসে, তারই মাথার উপর দিয়ে নানান পাখির দল বাড়ি ফিরে যায়। সে রেল লাইনের ওপারের কল থেকে জল নিয়ে আসে, রান্না করে। তারপরে কোনো কোনো দিন বসে থাকে তার ঝকঝকে উঠোনে খাটিয়া পেতে, নয়তো তালা চাবি কারিগরি বা স্বাধীন ব্যবসা নামের বই অথবা কৃষ্ণলীলা রামায়ণ খুলে বসে। তারপর খেয়ে দিয়ে ঘুমায়। মাসখানেক পরে কাজ একটু কমে এলো তার। যা চাষ হয়েছে এখন তাকে বাঁচানোই সবচেয়ে বড় কাজ। পোকা মারা, আগাছা বাছা, জল নিকাশের পথটা একটু পরিষ্কার করা। জায়গাটা সারেরই জমি, তবুও সে নানা রকম সার নিজে তৈরি করে। এই অখণ্ড নৈঃশব্দের মধ্যে কোনো কোনো সময় সে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। হেমন্তের আকাশে থেকে থেকে সাদা মেঘ কেমন করে আকৃতি বদলে ধীরে ধীরে উড়ে যায়, তাই দেখে তার সময় কেটে যায়। কখনো শালিকের ঝগড়া ও ঝুটোপুটি খেলা দেখে হেসে ওঠে। পায়রার ঝাঁক উড়ে আসে। ধাপার মাঠে পোকার লোভে আসে বকের দল। কাঠবিড়ালি এলে তাড়া করে, ওরা কচি পাতা পেলেই সাবড়ে দেয়। রোজ ভোরবেলা ওই পিটুলি গাছটায় অসংখ্য পাখির কাকলিতে আগে তার ভারী বেজার লাগতো। ভেবেছিল ওটার ডালপালাগুলো কেটে দেবে, যাতে আর পাখি বসতে না পারে।
পরে সে পাখিদের এ দাবিটা মেনে নিয়েছে। সকালবেলার দিকে পশ্চিমের ময়লা বিশুদ্ধির যন্ত্রটার ওদিকে কিছু কথাবার্তা শোনা যায়। কোনো কোনো সময় পূবের মাঠ ভেসে আসে হাঁক ডাকের শব্দ, গরু বাছুরের হাম্বারব। তার ছোট ঘরটাকে কাঁপিয়ে এবেলা ওবেলা যায় অনেকগুলো রেলগাড়ি। তার এ জনহীন প্রান্তরে আগে এসব বিরক্তির কারণ হলেও এখন আর তেমন কৌতূহল নেই, এসব কানেও তেমন যায় না। এর মধ্যে বার 2-3 দীনদয়াল এসেছিল, কিন্তু নারায়ণ এমনভাবে কোনো কথার জবাব না দিয়ে চুপ করে থাকতো যে দীনদয়ালের বিস্ময় আর বিরক্তির সীমা থাকতো না। তবু কিছু বলতো না, কারণ সত্যি একটা মানুষ কি করে মাটির বুকে এত সম্ভার পরিপূর্ণ করে তুলছে ভাবলেও অবাক লাগতো। নারায়ণের মাথাটা খারাপ বলে সে ধরে নেয়, কিন্তু লোকটার আগমনে নারায়ণের বিরক্তি আরও বাড়ে। প্রায় রোজই একটা হলদে কুকুর কোত্থেকে সকালবেলা এসে তার গা শুঁকতে আরম্ভ করে, খেলার ভঙ্গি করে, ছুটে দাওয়ায় ওঠে, রাগে তার সর্বাঙ্গ জ্বলে যায়, মারলে ধরলে আবার ঠিক আসে। গৃহস্থের কোনো পোষমানা প্রাণীও এখন তার অসহ্য লাগে। শুধু মনটা নয়, চেহারাটাও নারায়ণের কেমন যেন বদলে গেছে। মুখটা যেন ভাবলেশহীন বোবার মতো, সমস্ত নৈঃশব্দ যেন সেখানে এঁটে বসেছে। সে নিজে একটি কথাও বলে না, এমনকি একটু গুনগুনও করে না। তবু এ মাঠ ও আকাশের সঙ্গে যেন তার একটা নিয়ত বিচিত্র ধারার বিনিময় চলছে। তার কোনো শব্দ নেই, কেবল ভর দুপুরবেলা যখন মাঠ ও আকাশ কেমন ঝিম মেরে থাকে, তখন ওই আকাশের বুক থেকে চিলের তীক্ষ্ণ চিঁচি আর্তস্বরে বুকের মধ্যে কেমন ধক করে ওঠে। মনে হয় যেন কোনো শিশু মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে। এমনি রাতেও যখন কোনো পাখি বিলম্বিত সুরে ডেকে ওঠে, তার বুকের মধ্যে যেন দম আটকে আসে। মনে হয় বুঝি কোনো বউ কাঁদছে ক্ষুধা ও রোগের যন্ত্রণায়। তখন সে একটা নিশাচর প্রেতের মতো সারা মাঠে প্রায় দাপাদাপি করে ফেরে, মাঠটা যেন তাকে গিলতে আসে। এই সঙ্গেই কতগুলো ছবি পরপর তার চোখের সামনে ভেসে ওঠে, তার ফেলে আসা জীবন, তার পরিবেশ, তার জীবনের ঝোড়ো বেগ, তার কলকোলাহল, তার কাজের উদ্দামতা, এক কথায় একটা বন্যার পাগলামি। কিন্তু আবার তার মনটা ঠান্ডা হয়ে আসে। সে নতুন করে শিম লাউয়ের মাচা বাঁধতে শুরু করে, উত্তরের তেকোন জমিটাকে তৈরি করে মটরশুঁটির জন্য। হেমন্ত গিয়ে শীত এসে পড়ল। পাতাল থেকে কচি শিশুর মুখের মতো যেন একটু একটু করে ফুলকপি তার পাতার আড়াল মেলে দেয়। বড় বড় নধর বেগুন উঁকি দেয় বড় বড় পাতার আড়াল থেকে। অনুক্ষণ সতর্ক থাকতে হয় ইঁদুর আর বেজির জন্য। সোনার মতো গাজরগুলোর জন্য ওদের নোলা ছঁক করে। তারপর কাজের শেষে সেই আকাশের মুখোমুখি বসে থাকা, প্রকৃতিরই একজনের মতো তার সঙ্গে মিশে যাওয়া। এ কি জীবনের গা মেলে দেওয়া? শূন্যের মাঝে হারিয়ে যাওয়া বোঝা যায় না। আরও একটা মাস কেটে গেল। এমনি একদিন সকালবেলা বাঁধাকপির গোড়াগুলোতে সে মাটি তুলে দিচ্ছে। এমন সময় দেখল ধাপা ও ধান ক্ষেতের সীমানায়, যেখানটায় খাদ খুব সরু এবং ঝোপঝাড় শূন্য, খানিকটা ফাঁকা, সেখান দিয়ে একটা মেয়ে মানুষ কোলে একটা বছর 3 বাচ্চা ও মাথায় একটা শাকের চুবড়ি নিয়ে লাফ দিয়ে তার সীমানায় এসে পড়ল। নারায়ণের মনে হলো লাফটা যেন তার বুকেই পড়েছে। অত্যন্ত বিরক্ত অথচ ক্রুদ্ধ চোখে সে ব্যাপারটা দেখতে লাগলো। মেয়ে মানুষটি নারায়ণকে দেখতেই পায়নি। সে তার কালো শক্ত পুষ্ট শরীরে দৃঢ় পদক্ষেপে ডাগর ডাগর চোখে কিছুটা বিস্ময়, কিছুটা কৌতূহল ও সংকোচ নিয়ে সোজা নারায়ণের উঠোনে গিয়ে প্রথমে ছেলেটাকে নামালো, তারপর শাকের চুবড়িটা। শিয়ানা বয়স, কপালে সিঁদুর নেই। সে কয়েকবার উঁকি ঝুঁকি দিল, ভ্রু টেনে আপন মনেই বুঝি একটু হাসল। তারপর এই মাঠের সমস্ত নৈঃশব্দকে যেন এক মুহূর্তে ঝঙ্কৃত করে তার সরু মিষ্টি গলায় ডেকে উঠল,
কই গো, কেউ নাই নাকি? সে শব্দে যেন মাঠটা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। নারায়ণ তো ক্ষেপে বারুদ। দীনদয়ালি যেখানে পাত্তা পায় না, সেখানে কিনা একটা মেয়ে ছেলে মানুষ, একেবারে বাচ্চা নিয়ে। সে রাগে খ্যাক খ্যাক করতে করতে একেবারে হামলে এসে পড়ল। কেন কেন? কাউকে দিয়ে তোমার কি দরকার? খ্যাকানি শুনে বাচ্চাটা চমকে মাকে জাপটে ধরল। মেয়েটিও একেবারে ভড়কে গিয়ে প্রায় ডুকরে উঠল। ও মা, এ কেমন মিনছে গো বাবা! নারায়ণ যেন স্বপ্নের ঘোরে এক যুগ পরে নিজের গলার স্বরে চমকে গেল। তবুও খিচিয়ে উঠল, যেমনই হই, তোমার দরকারটা কি? কিন্তু সেই ডাগর চোখে ও মিঠে গলায় ভয় ফুটল না যেন তেমন। বলল, দরকার আবার কি? বাজারে যাব একটু শাক মাছ বেচতে, এখান দিয়ে অল্পে হুশ করে যাওয়া যায় তাই। কর্কশ গলায় ভেঙচে উঠল নারায়ণ। আর হুশ করে যায় না, ওই ঘুর পথেই একটু ঠায় যেও। মেয়েটি ভ্রু তুলে বাঁকা চোখে এক মুহূর্ত নারায়ণকে দেখে এক হ্যাচকায় চুবড়িটা মাথায় তুলে শটান হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এ ঘরে একদিন আমিই ছিলুম আমার স্বামীর সঙ্গে। তার আবার অত কথা কি, মানুষটা মলো তাই নইলে। মনে হলো ওর গলার স্বরটা ভেঙে আসছে। এখন শাক ঢেঁড়স বেচে খাই। থাক, চেঁচিয়ে উঠল নারায়ণ। এখন পথ দেখো, শালা যত ঝুট ঝামেলা। মেয়েটি আরেকবার তার ভেজা চোখে নারায়ণের দিকে অগ্নিদৃষ্টি হেনে ছেলে কোলে নিয়ে ফরফর করে চলে গেল পশ্চিমে। নারায়ণের গায়ে যেন বিষ ছড়িয়ে দিয়েছে ওই আপদটা। এমনি করে গা ঝাড়তে লাগলো সে। মনে হলো তার সমস্ত মাঠটা যেন লণ্ডভণ্ড করে দিয়েছে একেবারে। এমনিভাবে সে ঘুরে ঘুরে তার বেগুন কপি দেখতে থাকে। দীর্ঘদিন পরে তার নিঝুম শান্তিকে ছেড়ে কুটে দিয়ে গেল মেয়ে মানুষটা। কিন্তু একটু পরে তার আবার সে প্রশান্তি নেমে এলো। নিস্তরঙ্গ হয়ে এলো সমস্ত কিছু। দিনের শেষ সন্ধ্যা আকাশ নেমে এলো হাতের কাছে। আর মৌন সন্ধ্যায় রোজকার সেই বিটলে পাখিটা ডিগবাজি খেয়ে হেঁকে ডেকে চলল। ঝরে পড়ল পিটুলির পাতা। আশ্চর্য, পরদিন সকালেও মেয়েটা এলো এবং পূর্ব প্রান্তের সীমানার মাচার কাছেই একেবারে নারায়ণের মুখোমুখি দেখা। আর যায় কোথায়? নারায়ণ খ্যাক করে উঠল, ফের! মেয়েটার চোখে প্রায় হাসি ফোটেই বুঝি। বলে, এই মরেছে, তা অত চটো কেন? নারায়ণ আরও জোরে চেঁচিয়ে উঠল, চটি কেন? ছেলেটা মায়ের কোলে কুকড়ে যায়, মেয়েটাও হাঁপায়। পথের আলে শিশিরে ভেজা পা দুখানি ধুয়ে গিয়েছে, মুখ চোখও যেন ভেজা ভেজা। গায়ে জামা নেই, শাড়িটাই জড়ানো, তাতেই যেটুকু শীত মানে। গলায় আবার একটা পেতলের হার। বলে, তা অতটা ঘুরে যাওয়ার চেয়ে। সবাই যায়, ধমকে ওঠে নারায়ণ। তা বলে কি আমিও যাব? ভ্রু তুলে কথাটা বলেই ছেলেকে নামিয়ে মাথার ঝাঁকাটা নামায়। কোমরে হাত দিয়ে বলে, বাবা, কম পথ, কোমর ধরে যায়, পথে একটু জিরোনোও হয়। আর এলে পরে এখানটায়, না এলে মনটা কেমন করে। নারায়ণের বুকের মধ্যে কেমন যেন ধকধক করে, যেন চিলের ডাক করে ওঠে। কার কথা যেন তার বারবারই মনে আসতে থাকে, আর রাগে বিরক্তিতে তার মেজাজ চড়ে যায়। মেয়েটা বলে, তারপরে যেন মিনসেটা ভারী বোকা ছিল, পশ্চিমে দিলে উনুনের জায়গা করে, তা সে বসে কি রাত ঝড় জল মানবে কেন? আমি আবার উত্তরে উনুন পাতি, তবে না তুমি ওখানে খুন্তি নাড়তে পারো? তা তোমার বুঝি বউটৌ? দুত্তরি, বউয়ের নিকুচি করেছে। রাগে চিৎকার করে ওঠে নারায়ণ। তুমি ভাববে যত আপদ এসে জুটবে এখানে? অমনি মেয়েটার চোখে মুখে রাগ ফুটে উঠল। বলল, অমন মানুষের মুখ দেখতে নেই। বলে সে চুপড়ি আর ছেলে নিয়ে ফরফর করে চলে যায়। খানিকটা গিয়ে কুঁদলে মেয়ে মানুষের মতো ঘাড় বেঁকিয়ে চেঁচিয়ে বলে গেল,
আমি রোজ যাব, দেখি তুমি কি করতে পারো। নারায়ণের ইচ্ছে হলো ছুটে গিয়ে ঠেঙিয়ে দেয়, কিন্তু যায় না। সকালের ছড়ানো সোনার রোদ যেন কালো হয়ে ওঠে। মেয়েটার গোমরা মুখের মতো মাঠটার সমস্ত নীরবতা ও সৌন্দর্য যেন কোথায় উবে যায়। আজ এ মাঠের সঙ্গে মনটাকেও তার লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে ও। এমনিভাবে সে অনেকক্ষণ ছটফট করে ঘোরে। শহরের সেই ঘুপচি ঘরটায় একপাল ছেলে মেয়ে আর একটি বউয়ের কথা তার বারবার মনে আসে। ভালো আপদ এসে জুটেছে। টকের জ্বালায় পালিয়ে এলুম, তেঁতুল তলায় বাস। দুনিয়াতে কি কোথাও শান্তি নেই? কিন্তু একটু পরেই আবার শান্তি নেমে আসে। সীমাহীন নৈঃশব্দের মাঝে আবার নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে ছড়িয়ে দেয় সারা মাঠে। দাঁড়ায় আকাশের মুখোমুখি, চুপচাপ রাঁধে খায়। পিটুলি ঝরা পাতাগুলো তুলে রাখে, গাছটা ন্যাড়া হয়ে যাচ্ছে। পূবের দিগন্ত বিস্তৃত মাঠটা ফাঁকা, ধান কাটা হয়ে গিয়েছে, সেখানে আর কাউকে দেখা যায় না। ইতিমধ্যে অনেক বেগুন আর ফুলকপি নিয়ে গিয়েছে দীনদয়ালের লোক। নারায়ণও যেন কোলের শিশুকে দেওয়ার মতো করে সেগুলো ছড়িয়ে দিয়েছে। আবার সেখানে ভরে দিয়েছে নোটে পালং। এ মাঠের কোথাও শস্যহীন শূন্য থাকবে এটা যেন সে কিছুতেই ভাবতে পারে না। শরতের শুয়োপোকার রুদ্ধশ্বাস বেদনার মধ্যে দিয়ে আদায় করছে নবজন্ম। নতুন পালকে তারা প্রজাপতি হয়ে ভিড় করছে শিম লাউয়ের মাচায়। মৌন রাতের তারাভরা আকাশের দিকে তাকিয়ে নারায়ণ ভাবে, সে ফুলের বাগান করবে এখানে, অজস্র সাদা আর লাল ফুল। তারপর তার ঘুমন্ত চোখের পাতায় কারা এসে যেন নাচানাচি করে। কয়েকটি শিশু, একটি সলজ্জ হাসি মুখ, ঢাক ঢোল, কাশি, বিয়ে, কারখানা, বস্তি, মৃত্যু আর শ্মশানের লেলিহান শিখা। পরদিন সকালবেলা মেয়েটি আবার এলো এবং রোজ আসতেই থাকে, আর রোজই চলে গেলে সেই চেঁচামেচি, খেচাখেচি। যত না খিঁচোয় নারায়ণ, তত জবাব দেয় মেয়েটা। মেয়েটি এ ধাপার মাঠে কিছুতেই তার অধিকারকে ক্ষুণ্ণ হতে দেবে না, আর নারায়ণের পক্ষে এ ঝামেলা প্রাণান্তকর। কিন্তু মেয়েটির এখন ভাব দেখে মনে হয় নারায়ণের তর্জন গর্জনকে সে যেন তেমন আমলই দিতে চায় না। শুনুক বা নাই শুনুক, সে নিত্য নতুন প্রসঙ্গ পেড়ে বসে। কোনোদিন বলে, তা পরে যেন এক বর্ষার রাত, তাই ধাপা মিনসে আর সে রাতে ফিরলে না। আমি তো ব্যথায় উল্টি পাল্টি খাচ্ছি। ভোর রাতে বিয়োলামে ছেলে, তাই না এর নাম রেখেছি ধাপা। ও যে ধাপার ছেলে। কোনোদিন বা কুকুরটাকে দেখিয়ে বলে, গায়ের থেকে নিয়ে এসেছিল মিনসে, এই এতটুকুন, নাম ওর রাঙি। আর কুকুরটারও আজকাল আশা বেড়ে গিয়েছে। ধাপা আর তার মায়ের সঙ্গে গায়ে পড়ে খেলা করে। মেয়েটি সারা মাঠে চোখ বুলোয় আর বলে, তা বাপু সত্যি তুমি একটা মিনসে বটে, একলাই ফলিয়েছ, চারজনে তা পারে না। তারপর একটু বা উৎকণ্ঠা ভরেই বলে, এ তোমার কি ভুতুরে বাই বাপু, ঠান্ডার মধ্যে খালি গায়ে কাজ করো, একটা কিছু জড়িয়ে নিতে পারো না? ধাপার ভয়টাও আজকাল কমে গিয়েছে। সে বেমালুম টলতে টলতে গিয়ে কখনো নারায়ণের ঘরে ঢুকে পড়ে, কিংবা বড় বড় রক্তহীরের মতো বিলিতি বেগুনগুলো ছিঁড়তে যায়। অমনি নারায়ণ তেড়ে গিয়ে শক্ত হাতে ছেলেটাকে আছাড় দিতে গিয়েও না দিয়ে ওর মায়ের কোলের কাছে বসিয়ে দিয়ে যায় আর গালাগাল দিতে থাকে। তাই দেখে মেয়েটা খিলখিল করে হেসে ওঠে। হাসিতে এ নির্জন প্রান্তর যেন শিউরে ওঠে আচমকা। ফিরতি পথেও এখান হয়ে যায়। আপন মনে বলে, সেই কখন বেরিয়েছি, দুপুরে দুটো মুড়ি খেয়েছি, এখন গিয়ে রাঁধবো তবে খাবো। মোড়লের বাড়িতে ধান ভানা থাকলে তো কথা নেই, সেই রাত দুপুরে খাওয়া। তারপরে পিটুলি তলার শুকনো পাতার উপর ঠ্যাং ছড়িয়ে বসে এলো চুল আঁট করে বাঁধে। ঘুমন্ত ধাপাকে হয়তো মাটিতেই শুইয়ে দেয়। তখন যেন তার নীরব হওয়ার পালা আসে। নারায়ণের বিরক্তি রাগকে তুচ্ছ করে হঠাৎ মিহি ভরাট গলায় বলে ওঠে,
আর পারিনে এ জীবনের ভার বইতে, মনে হয় এখানে সারাটা রাত কাটিয়ে দিই, এই এখানে। তারপর হঠাৎ নারায়ণের কাছে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলে, তা বাপু বলে রাখি, এ ধাপার ব্যায়ামও বড় বিদঘুটে, কেমন হাতে পায়ে শির টেনে বেঁকে দুমড়ে মানুষ মরে যায়। এক মুহূর্তে সে যেন মৃত্যুকে দেখে হুতোষে বলে ওঠে, একটু সাবধানে থেকো বাপু। নারায়ণের মনে হয় কে যেন তার শ্বাসনালীটা চেপে ধরেছে। মেয়েটির গরম নিঃশ্বাস আর বিচিত্র ছবি ও কথায় গোলমেলে তার মাথাটা ঘুরে ওঠে। সে হঠাৎ আচমকা তেপান্তর কাঁপিয়ে চিৎকার করে ওঠে, যাও 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 এখান থেকে। ধাপার মা চমকে ওঠে, বলে, মোলো, এটা কে রে? বলে তাড়াতাড়ি ধান কাটা মাঠের ওপর দিয়ে চলে যায়। উত্তরে হিমেল চাপ ঠেলে হুশ করে বা একটু দক্ষিণে হাওয়া আসে। পিটুলির পাতা উড়িয়ে, লাউ শিমের মাচার সরসরিয়ে, নোটে পালঙের মাথা দুলিয়ে দিয়ে যায়। তালা কারিগরি আর স্বাধীন ব্যবসার বই খোলাই থাকে কোলের উপরে। প্রদীপের শিখা পুড়তেই থাকে। অসীম রাত্রি আর মহাকাশ, মাঠ আর ঘর সব একাকার হয়ে যায়। সংসার নিশ্চল নিঃশব্দ, এই ভালো, এই শান্তি। তবু ধাপার মাই বলো আর মেয়েই বলো, সে রোজই আসে যায়। সেও যেন দক্ষিণ হাওয়ার মতো একটু করে উত্তরে চাপ ঠেলে আসছে। রোজই যেন একটা নতুন উপসর্গের মতো, হয়তো একটু ঠাট্টা করেই ফেলে, আজকের রাতটা থেকে যাব, কিংবা তা পরে যেন, তোমাকে এ ধাপায় দেখে আমার ভারী ভালো লাগে, তবে মানুষটা তুমি ঠিক নও। পুচকে ধাপাটাও কখন নিঃসাড়ে এসে কৌতূহলবশত নারায়ণের পায়ের লোম ধরে টান দেয়। নারায়ণ দাঁত খিচিয়ে ভাবল, শালা তেল দাও সিঁদুর দাও, ভবি ভোলবার নয়। আচ্ছা, রাত করেই সে খাতটার যেখানে খুব সরু, সেখানে হাত পাঁচেক লম্বা একটা খুঁটির বেড়া করে দিল। তারপর নিশ্চিন্তে ঘুমোলো। পরদিন মেয়েটি এসে বেড়া দেখে তো অবাক হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারেনি। এমনিভাবে বড় বড় চোখে মাঠের চারদিকে নারায়ণকে খুঁজতে লাগলো। নারায়ণ লাউ মাচাটার পিছনেই কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল কিছু ধনে ছড়িয়ে দেওয়ার জন্য। জেনেও সে ফিরে দেখল না। মেয়েটি বার কয়েক ডেকে ডেকে চেষ্টা করলো ছেলেটাকে বেড়ার টোপকে এপারে দিতে, না পেরে আপন মনেই হেসে ফেলল। আবার খানিকটা ডাকাডাকি করেও যখন কিছু ফল হলো না, তখন নারায়ণকে যা তা বলে গালি দিতে লাগলো। নারায়ণ লাউ পাতার আড়াল থেকে দেখল জল ভরা দুটি ডাগর চোখের মেয়েটা এদিকেই দেখছে কটমট করে, আর বলছে, ধাপার ভূত কম নেকার, ওকে যেন চিরকাল মাঠে মুখ দিয়েই পড়ে থাকতে হয়। তারপর সে ছেলে আর চুবড়ি নিয়ে চোখের জল মুছতে মুছতে হনহন করে চলে গেল ধান কাটা মাঠের উপর দিয়ে। নারায়ণের মুখে হাসি ফুটল। সে ওদের চলার পথের দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ পর নিজের নিঃশ্বাসেই চমকে উঠে নারায়ণ দেখল বেলা অনেক হয়ে গিয়েছে, ধান কাটা মাঠটা ফাঁকা। যাক, যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে নিজের কাজে মন দিল। সেই একই কাজ, একই রকম, কেবল নৈঃশব্দ যেন আরো ভারী হয়ে এলো। পরদিন নারায়ণ কাজে হাত দিতে যায় আর চমকে ওঠে কেবলই। চোখ দুটো বারবার গিয়ে পড়ে ওই বেড়ার গায়ে। ধেনো মাঠটা দুলে ওঠে চোখের সামনে। তাকিয়ে দেখে বেলা কোনখান দিয়ে চলে যাচ্ছে, অথচ কাজ কিছুই হয়নি। হঠাৎ করে হাওয়া আসে হু হু করে। পিটুলি গাছটায় আর একটা পাতাও নেই, রুক্ষ রিক্ত। মাঠটাও কেমন ছন্নছাড়া হয়ে গিয়েছে। দীনদয়ালের লোক এসে রোজই শাক তরকারি শিম লাউ নিয়ে বাজারে যায়। এই নিয়ম, যত ফলন তত বিক্রি। রাত্রি আর আধার যেন বড় তরতরিয়ে নেমে এসে সবকিছুকে গ্রাস করে ফেলে। কেবল বোবা রাত্রির চোখে ঘুম নেই। পরদিনও কাজের মধ্যে কেটে যায়। মরশুম শেষ, মাঠ খালি হয়ে আসছে। কেবল অসহ্য যন্ত্রণা ভরা একটা পরীক্ষার মধ্যে প্রাণটা দুমড়ে যেতে থাকে।
ওই বেড়াটা যেন মাথার মধ্যে খাঁচার মতো ঘুরতে থাকে। সন্ধ্যাবেলা নারায়ণ নিঃসারে গিয়ে বেড়াটাকে কেটে ভেঙে খুলে ফেলে দিল, দিয়ে তাড়াতাড়ি এসে আবার শুয়ে পড়ল। যেন লুকিয়ে চুরিয়ে সে একটা বন্দিশালার দরজা ভেঙে দিয়ে এসে নিশ্চিন্ত হয়েছে। পরদিন পলে পলে বেলা গেল। খাদের ধারে বেড়াহীন কুল খেজুরের ফাঁকা জায়গাটা যেন খা খা করতে লাগলো, নিঃশব্দ শূন্য। কেবল কুল খেজুরের মাথা হাওয়ায় দুলল। নারায়ণের চোখ দুটো টনটন করে উঠল, তবু কেউ এলো না। কেউ এলো না সেখানে চোখ জুড়োতে। তেপান্তরের রাত্রি যেন দুহাতে জাপটে ধরল নারায়ণকে। অসহ্য ছটফটানিতে একটা বোবা পশুর মতো সে অন্ধকারের মাঠ আর ঘর করে বেড়ালো। তার পরদিন দূর আকাশে ল্যাপটানো চিমনির দিকে তাকিয়ে সে স্থির করে ফেলল শহরে যাবে। শহরে তার বন্ধু আর পড়শিদের কাছে। তাড়াতাড়ি একটা চুবড়ি নিয়ে অবশিষ্ট কয়েকটা ফুলকপি থেকে একটা তুলে নিল, একটা বাঁধাকপি, কয়েক সের বেগুন, মটরশুঁটি, কিছু শিম, একটা কচি লাউ, কিছু নোটে পালং শাক। তারপর স্নান করে কাপড় পরে ধোয়া জামাটি গায়ে দিয়ে মাথায় গামছা জড়িয়ে শিকল তুলে দিল। ঘরে শিকল তুলে দিল। তরকারির চুবড়িটা মাথায় নিয়ে উঠোনে এক মুহূর্ত ঠাঁই দাঁড়িয়ে থেকে একেবারে পূবের খাদের মুখে গিয়ে দাঁড়ালো। কিন্তু শহর যে পশ্চিমে, তা হোক। ধাপার মা যেমন লাফ দিয়ে এপারে পড়ত, তেমনি করে মাথায় বোঝা নিয়ে নারায়ণ ওপারে লাফ দিয়ে পড়ে একেবারে সিঁটিয়ে গেল। মনে হলো কে যেন হেসে উঠল তার পিছনে। সন্তর্পণে চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখল, না, কেউ কোথাও নেই। সে হনহন করে ধানকাটা মাঠের উপর দিয়ে চলল দূরের দূরের ওই গায়ের রেখাটার দিকে। গায়ে যখন পৌঁছল তখন অনেক বেলা। ভাবল, কি করে ধাপার মা যেত এত পথ? কিন্তু কোথায় বা তার ঘর? গায়ের কোন সীমানায়? অনেক ঘোরাঘুরির পর এক কিষান দেখিয়ে দিল গায়ের বাইরে মাঠের ধারে ধোপার মায়ের ঘর। নারায়ণ দেখল, ঘর তো নয়, উঁচু ভিটে একটু বিচুলির ছাউনি হুমড়ি খেয়ে পড়ে আছে। উঠোনের খুঁটোয় একটা রোগা ছাগল বাঁধা, কটা পায়রা যেন কি খাচ্ছে খুঁটে খুঁটে। আর ধাপা, কালো ন্যাংটো ছেলেটা পায়রাগুলোর সঙ্গে আবল তাবল বকছে। কিন্তু নারায়ণকে দেখেই তার চক্ষু চড়ক গাছ। সে একেবারে টলতে টলতে হেই মা, হেই মা করতে করতে ঘরে ঢুকে কি একটা কথা বারবার বলতে লাগলো। তার মায়ের ভারী গলা শোনা গেল, কে রে, কে রে? নারায়ণ একেবারে দরজার কাছে এসে মাথার চুপড়িটা নামিয়ে একটু হাসতে চেষ্টা করলো। মেয়েটার দিকে একবার চোখ পড়তেই বলে ফেলল, এলুম। ধাপার মা কাঁথা ঢাকা দিয়ে শুয়েছিল। এক মুহূর্ত নারায়ণ তার মুখের দিকে দেখে ঝাঁঝ দিয়ে বলল, দীক্ষেতা, কেই বা আসতে বলেছিল? নারায়ণ চুবড়ি হাতায়, মাটি খোটে, খালি বলে, এসে পড়লাম। কি বলতে গিয়ে আটকে গেল ধাপার মার গলায়। তাড়াতাড়ি মুখটাকে ঢেকে ফেলল কাঁথার তলায়। কেবল কাঁথার সঙ্গেও যেন শরীরটা ফুলে ফুলে ওঠে। অনেকখানি সময় চলে যায়। ধাপার মা হাঁ করে বসে দুজন দুজনকে দেখে। হঠাৎ নারায়ণ জিজ্ঞাসা করে, কি হয়েছে? জবাব আসে চাপা গলায়, জ্বর। তাহলে থাক, বাধা দেয় ধাপার মা, বলে, ও সব 12 মেশে সেরে যায়। আবার অনেকক্ষণ চুপচাপ থেকে থেকে খাপচি কেটে কেটে নারায়ণ বলে, এই এই একটু সবজি ধাপা খাবে? তা তুমি আর তো তুমি যাওটাও না। রুদ্ধ গলায় কথাটা বলে মুখের ঢাকনা খুলতেই দেখা যায় মেয়েটার ডাগর ডাগর জল ভরা চোখ দুটো কান্নায় লাল হয়ে উঠেছে। কান্না ভরা গলায় বলে, কেন কেন? এমন শিয়াল কুকুরের মতো তাড়ানোই বা কেন আবার? বলতে পারে না আর। নারায়ণ বলল তেমনি থেমে থেমে, পারলুম না আর থাকতে, চলে এলুম। তেমনি ফুঁপিয়ে বলে মেয়েটি, কেন কেন এ আদিক্ষেতা? নারায়ণের ঠোঁট নড়ে, থুতনিটা কাঁপে,
হঠাৎ ধাপাকে কোলের কাছে টেনে নিয়ে মোটা গলায় বলে ওঠে, ফাঁকা মাঠ, আর কেউ নেই, লোক নেই, জন নেই, সারা শব্দ নেই, শুধু শুধু। থেমে গিয়ে আবার বলে, কাহা তক পারা যায় বলো। মেয়েটা মুখ ফিরিয়ে ফিস ফিস করতে থাকে, কে বলেছে পারতে, কে বলেছে? নারায়ণ তবুও বলতে থাকে, আমি আমি যেন পালিয়ে আছি, হ্যাঁ, শুধু ফাঁকা মাঠ, ফাঁকা আর ফাঁকা। বলতে বলতে একটা নিঃশব্দ অসহ্য গুমোটো যন্ত্রণাকে ভেঙে চুড়ে লেদ মেশিনের বিরাট পালিশ করা চাকা যেন বনবন করে তার চোখের সামনে ঘুরতে লাগলো। যন্ত্রের ঘড় ঘড় শব্দে যেন চাপা পড়া প্রাণের আদিম নৈশব্দ ও বোবা নিস্তব্ধতাকে খান খান করে হেসে উঠল। একটা বিচিত্র ঝোড়ো বেগ, লোকজন, গাড়ি ঘোড়া, ধোঁয়া, ধুলো, হাসি, গান, হল্লা, হুল্লোড়, কান্না প্রাণটা উড়িয়ে নিয়ে গেল। সেখানে জীবনে ঝড়, বন্ধু, বস্তি, মহল্লা, অষ্টপ্রহর কেবলই বাঁচতে চাওয়া। নারায়ণ আপন মনেই বড় বড় চোখে ফিসফিস করে উঠল, যাব, চলে যাব সেখানে। ধাপার মা গালে হাত দিয়ে বলল, কোথা? শহরে, কাজে। বলে ধাপার মুখটা তুলে বলে, যাবি তোরে ধাপা? ধাপা জবাব দিল, মার চঙ্গে। ধাপার মা মুখ টিপে হেসে বলল, মরণ। বলে চুবড়িটা টেনে নিল কোলের কাছে। বিচুলির ছাউনিতে ঝাঁপিয়ে পড়ল হাওয়া।